কাকা আসসালামু আলাইকুম, ভালো আছেন? কাঁঠাল গাছ থেকে কাঁঠাল পাড়তেছেন যে? আমার বাগান, আমার গাছ, আমার কাঁঠাল, আমি পারতেছি। তোর কোন সমস্যা? এই তা কাজ কর, বারোর দিকে একটা কাঁঠাল দিতে, বড় দিকে এটা নে খা। একটা কাঁঠাল দিব মানে কাকা? এই কাঁঠাল বাগান পুরোটাই তো আমার আব্বার নামে। আব্বা মরে যাওয়ার পরে এটার মালিক তো আমি তো দেখাশোনা করতেছি। এই তোর বাপ মরার আগে এই বাগান আর এই জমি আমার কাছে বিক্রি করে ঠিক আছে, নগদ ক্যাশ টাকায়। এতদিন আমি কাগজপত্র পাই নাই জায়গা, তুই ভোগ দখল করছ, তোর আমি কিছু কই নাই। এখন আমি দলিলপত্র পেয়ে গেছি, আজকে ঠিক এই জমি আমার। খবরদার আজকে ঠিক কোনোদিন এই বাগানের মুখে আবি না, কই দিলাম। যা যা। আরে কি চলো, এই চাচা একদম ফালতু কথা কইবেন না। এই জমি আমার শ্বশুর আব্বা আপনার কাছে বিক্রি করে নাই। আমার জামাইরে বোকা পাইয়া আপনি একটা বুঝ দিয়া জমি দখল করতে চান না? আমার জামাই বোকা হইলো, আমি বোকা না। এই জমিতে এখন যান। আরে একটা কাঁঠাল পারবি না। এই বেতো মহিলা, তোর এত বড় সাহস, আমাকে ছেড়ে দিয়ে কথা কস? তুই যদি মহিলা না হয়ে পুরুষ হইতি, তোর জিভটা টেনে ছিঁড়ে ফেলাই দিতাম। এই বাগান আমি ক্যাশ টাকায় কিনছি, এই বাগানের মালিক আমি। এখনো কইতেছি ভালোই ভালো এখান থেকে জায়গা, তাহলে কিন্তু খাইয়া ফেলাবো তুই। আরে চাচা একদম ছেড়ে দিবেন না। জমি যদি আমার শ্বশুরের কাছ থেকে কিনে থাকেন তো দলিল দেখান। এই তোর দল দেওয়া কেন? তুই কে? আমি কে? আমি এই ছাত্তারের বউ, এই জমির মালিক আমার স্বামী। আপনারা এখান থেকে বাইরে নাইলে কিন্তু তুমি কথা কইতেছ না কিসের জন্য? তুমি কথা বলতেছিল তো, তাই আমি চুপ করেছিলাম। কাকা আমার বউ কি বললো শোনেন নাই? আপনার এই জমি থেকে চলে যান, জমির মালিক তো আমি। এই জমি থেকে তোরা দুইটা সরে যা। এই দাও দেখতেছিস না, কুপায় গার থেকে কল্লা আলাদা করে দেবো। যা চলো মাইরা ফেলাইবো। কি করবি? মাইরা ফালাইবো? মাইরা ফালা, সাহস থাকলে ফালা। এই জমিটাও আমি দখল করতে দিব না। এই মহিলা, তোর বড় মেলা শখ হয়েছে। এই বাড়িটা কেন চলতে খারি সুতকে টুকা টুকা ফেলা কুমাইয়া। ভাইয়া গেছে না, যা, তা নাহলে তোরে কিন্তু কুপামু। যা জামাই পাশে টাকা কি হইছে? আমি ভাগো। শরবত খাও। কি যে ভয় পাইছিলাম, গলাটা শুকায় গেছে। খুব ভালো বলছো শরবত এনে। এই শরবত তুমি খাইবা না? এই শরবতে বিষ মিশানো আছে। ইয়াল্লা কি কস? সে বলে তুমি কি এই শরবতের মধ্যে বিষ মিশাইছো? তো বিষ মিশানো শরবত তুমি আমারে খাইতে দিছো কেন? তোরে মাইরা ফলানোর জন্য। তুই একটা ভীতু কাপুরুষ। তোর চাচা আর চাচতো ভাই জমি দখল করে ফেলাইতাছে, আমরা দুই মাইয়া যায় মারামারি করে আইছি, আর তুই ভয় দৌড় দিছস না? তোর মতো ভীতু কাপুরুষের বাইচে থাকার কোনো অধিকার নাই। তুই এখন শরবত খাইয়া মরবি, তারপর আমি আরেকটা বিয়ে বিষ আল্লাহ দোহাই লাগে। ভাইরে মাইরা ফেলায় না, তার ছাইরা দাও। তোর ভাইরার বাচ্চা রেখে কি করুম কত আমি না। তোর চাচার চাচতো ভাই যে জমিটা দখল করে ফেলাইলো, এই জমি কি কোনোদিন আর ফেরত পাবো? কেন না শ্যামলি, কেন না? আমি আমার চাচা আর চাচতো ভাইয়ের কাছ থেকে ওই বাগান আমি তোমার ফেরত এনে দিবো। কেমনে ফেরত এনে দিবা? তা করে দেখলে তো উল্টা দিকে তুমি ভয়ে তোর দাও। আমি চেয়ারম্যানের কাছে বিচার দিব। ওই চেয়ারম্যান আমার আব্বার খুব কাছের লোক আছে। চেয়ারম্যান খুব ভালো করে জানে ওই জায়গার মালিক আবার আব্বাই। চেয়ারম্যানের কাছে বিচার দিলে চেয়ারম্যান চাচা আর চাচতো ভাইয়ের কাছ থেকে ওই জমি ফেরত এনে দিব। ঠিক আছে। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম সালাম। চেয়ারম্যান সাহেব, আপনি হঠাৎ করে জরুরি সংবাদ দিচ্ছেন, ঘটনা কি? এই মেয়ে, এই সংবাদ দিছি, ঘটনা কি জানেন না? আপনার সাহস কত বড় যে আপনি সাত্তারের জমি বেদখল করে নিছেন? সাত্তার একটা বুকা শোকা ছেলে দেখে আপনি ভাবছেন যা খুশি তা করবেন। এই গ্রামে কি আর কোনো লোকজন থাকে না? এই লালু চেয়ারম্যান বাচ্চা থাকতে সাত্তারের জমির দিকে ছিল তাকাইতে পারবেন না। খবরদার করে দিলাম, যদি সাত্তারের জমির দিকে আরেকবার গেছেন তাহলে আপনাদের বাপ পুত দুটারে কিন্তু আমি জেলের ভাত খাওয়াম কইলাম। চেয়ারম্যান সাহেব, আপনি উত্তেজিত হবেন না, আপনার সাথে দুটো কথা ছিল। আচ্ছা তারাই পারে না, সাত্তার বাইরে যাবো না, সাত্তার এখানেই থাকবো। যা বলার সাত্তারের সামনে বলেন। চেয়ারম্যান সাহেব, মাথাটা একটু ঠান্ডা করে 2 মিনিট আমগুলোকে একটু কথা কর। সাত্তার তুই একটু বাইরে যা। আচ্ছা যা, কি কয় আমি শুনে তোরা ডাক দিলাইস। চেয়ারম্যান সাহেব, আপনি তো সবই জানেন। আপনার জানাই তো ছাত্ররা বাগান বাড়ি দখল করছি, এখন আবার আপনি ছাত্রের পক্ষ নিয়ে হাক ডাক শুরু করছেন কেন? হাক ডাক দিব তো কি করবি? আপনারে আবার কথা কি ছিল যে সাত্তারের জমি দখল করবেন? আমি কোনো কথা বলবো না, চুপচাপ থাকবো। 50,000 টাকা দিবেন, দিতেন টাকা। চেয়ারম্যান সাহেব, টাকা আমার সাথে করে নিয়ে এই নিন 50,000। সাত্তারে বুঝুম বুঝাই দিবেন এই বাগানের মালিক আমার বাপ। ও যেন জীবনে কোনোদিন এই বাগানের আশেপাশে না আসে। একদম চিন্তা করিস না, টাকা যেহেতু পাই গেছি, সাত্তারের আর ওই বাগানের আশেপাশে যাইতে দেবো না। চেয়ারম্যান সাহেব, আপনি আমার চাচার কাছ থেকে ঘুষ নিতেছেন? তোর চাপার দাঁত ফেলাই দিব, বেয়াদব কোথাকার। এটা তুই ঘুষ দেখলি কই? তোর চাচা খুশি আমার কয়টা টাকা দিচ্ছে, এটা কি ঘুষ হয়ে গেছে? টাকার মধ্যে লেখা আছে ঘুষ। ঘুষ করছ কেন তুই? ঘুষ কমো না দিলে কি কমু? বকশিস কইতে পারো তুই, এটা কইতে পারো যে না সম্মানী। জামালা তো একটা বাচ্চে, তোর বাপে মরার আগে এই বাগানের টোটাল জায়গা তোর চাচার কাছে বেচে হয়ে গেছে। তোর চাচা তো এতক্ষণ আমার দলিল দেখাইলো। হায় 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 হায়, দলিল দেখে তো আমি টাসকি খেয়ে গেছি। তোর বাপ এটা করছেটা কি? কয় সূত্রে জমির মালিক এখন তোর চাচা? চেয়ারম্যান সাহেব, আপনি খুব ভালো করে জানেন আমার আব্বাই চাচার কাছে জমি বিক্রি করে নাই। আপনি চাচার কাছ থেকে ঘুষ নিয়ে এখন চাচার পক্ষে কথা কইতেছেন। বেয়াদবের মতো কথা কস ভাই। লালু চেয়ারম্যান কি কোনো দলিল না দেখে কথা বলে? তোর বাপে তোর চাচার কাছে জমি বিক্রি করে গেছে, এটা সত্য। যেহেতু এখন কয় সূত্রে এই জমির মালিক তোর চাচা, খবরদার এই জমির আশেপাশে তুই যাবি না। যদি যাস তোর চাচায় আর তোর চাচার তো ভাই মিলা তোর ভূমি দখল মামলায় জেল খাটাইবো, তখন আমার কিছু করার থাকবো না। শুধু জেলে বরুম না, তার আগে পিঠা তোর হাত পা ভেঙে দিবি।
শুনছস কি কইতেছে? আমার সামনেই তোরে কইতেছে তোর হাত পা ভেঙে দিব। তুই ভালো করে চিন্তা করে দেখ, তুই কি ওই জমির আশেপাশে যাবি কি যাবি না বুঝা কম। না এই বুঝদার মানুষের মতো কথা শোন, তুই হচ্ছিস সহজ সরল মানুষ, এসব ঝামেলা যাওয়ার দরকার নাই। যা এখন বাড়িতে যা। শ্যামলী তুমি কই যাইতেছো? কই যাইতেছি জানি না, তবে তোমার সংসার ছাইরা তোমারে ছাইরা আমি সারা জীবনের জন্য চলে যাইতেছি। কি বলতেছো এসব? আমার সংসার ছেড়ে সারা জীবনের জন্য কেন চলে যাইতেছো? কারণ তুই ভীতু কাপুরুষ। তোর চাচাতে তোর জমি দখল করে ফেলাইলো, তুই কিছুই কইতে পারলি না। চেয়ারম্যান যে ঘুষ খায় তোর চাচার পক্ষে কথা বললো, সেখানে তুই ভয়ে কিছু কইতে পারলি না। তোর সামনে দিয়া যদি কেউ আমারে তুইলা নিয়ে যায়, তুই তো চায়া চায়া দেখবি, ভয়ে তুই কিছুই কইতে পারবি না। তাই তোর মতো কাপুরুষের সাথে আমি আর থাকুম না, আমি চলে গেলাম। শেফালি তুমি আমার ছেড়ে যাও না, তোমার ছাড়া আমি থাকতে পারব না, তোমার আমি অনেক ভালোবাসি। ভালোকে আমি কম বাসছিলাম? আমার বাপ মা মাইনা নায়না দেখা আমি পালায় গিয়া তোমারে বিয়া করছি। আমার বাপ মা এখন পর্যন্ত আমার সঙ্গে কথা কয় না, আমগো বিয়া মাইনা নেয় নাই। মন চাইলে আমি বাপের বাড়ি পর্যন্ত যাইতে পারি না, তারপরও আমি তোমার সংসার কইরা গেছি। কিন্তু এইবার আমার ধৈর্যের বাঁধ ভাঙা গেছে, তোর সংসার আমি আর করব না। শেফালি তোমার আব্বা তো তোমার বাড়িতে যাইতে দেবো না, তুমি আমার বাড়ি ছেড়ে গেলে কই থাকবা? দরকার হলে গাছতলায় গিয়া থাকো, ভিক্ষা করে খামো, তাও তোর মতো ভীতু কাপুরুষের সাথে আমি সংসার করুম না। আমি গেলাম। শেফালি তুমি যাইতে পারবো না, গেলে আমার লাশের উপর দিয়ে যাইতে দেবো। শেফালি হ্যাঁ ভাইজান, ভাবি দেখা দাও, ভাইজান অজ্ঞান হয়ে পড়ছে। আজকে থেকে আপনার যা যা খেতে মন চাইবে খাবেন, আর যা যা করতে ইচ্ছা হবে করবেন, কেন ডাক্তার সাহেব? কারণ আপনি আর বেশি দিন বাঁচবেন না। হায় আল্লাহ, ডাক্তার সাহেব আপনি এসব কি কইতেছেন? আমার জামাই বেশি দিন বাঁচবো না মানে? ওর কি হয়েছে? আপনার স্বামীর ক্যান্সার ধরা পড়ছে, একদম লাস্ট স্টেজ। আপনারা ওনাকে নিয়ে আসতে অনেক দেরি করে ফেলেছেন, এখন আর আমাদের হাতে করার কিছুই নাই। না না, আমি বিশ্বাস করি না, আমার ভাইজানের কিছু হইতে পারে না। ডাক্তার সাহেব আপনি আরেকটু ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে দেখেন। আমি ভালো মতো পরীক্ষা নিরীক্ষা করেই বলছি, তারপরে যদি আপনাদের বিশ্বাস না হয় অন্য কোথাও গিয়ে পরীক্ষা নিরীক্ষা করাতে পারেন। হায় আল্লাহ গো, ডাক্তার এসব কি কয়ে গেল? তুমি বলে বেশি দিন বাঁচবা না, তোমার যদি কোনো কিছু হয়ে যায় আমার কি হইব? আল্লাহ, আমার স্বামীর মরণ না দিয়ে তুমি আমার মরণ দিতা। আল্লাহ, অল্প বয়সে বাপ মা হারাইছি, এই ভাই ছিল একমাত্র আপন। আল্লাহ, তুমি আমার হায়াত আমার ভাইরে দিয়ে দাও, তাও ভাইরে আমগো কাছে তুমি দূরে সরাই দিও না। আল্লাহ কান্দিস না, আমি না জন্মাইলে মরতে হইব, এটাই জগতের রীতি। আমি যখন মরেই যাবো, আমি এমনি এমনি মরুম না। আমার লগে যারা সিটারি করছে, বাটপারি করছে, বিনা কারণে আমার গায়ে হাত তুলছে, আমার জমি দখল করছে, আমার সাথে অবিচার করছে, একটারে আমি ছাড়ব। তোর এত বড় সাহস, তুই আমার গায়ে তুলছস? তোর গায়ে হাত তুলি নাই, তোর গায়ে পা তুলছি, তোর লাথি মারছি। তুই আমার সহজ সরল পায়া আমার গাছের ফলমূল সব বেচা খাইছস, কারণে অকারণে আমার গায়ে হাত তুলছস, আমার কাঁঠাল গাছ আমার জমি দখল করছস তোর বাপরে নিয়ে। আজকে আমি সবকিছু প্রতিশোধ নিয়ে ছাড়ব। সাত্তার, তুই বুঝলে গেছিস তুই কাজ সামনে দাঁড়ায় কথা কইতেছস? আমি বারে কেবল আমি বারে তোর একদম জানে মারা মারামু। এই তুই আমারে কি মারবি? ডাক্তার আমারে কই দিছে আমি আর বেশি দিন বাঁচুম না। আমি যেহেতু বাঁচুম না, আমি আর মরণ রে ভয় পাই না, কিন্তু মরার আগে তোরে আমি শিক্ষা দিয়ে ছাড়ব। এই, বন্ধ করে সব কাম। ওই, কি ব্যাপার? তোর নাই বাগানে আশপাশ যাইবে না করছি? কোন সাহসে তুই এই বাগানে আসলি? আমার কাম লাগো, আমার চোখের সামনে মাইরে খেলাই দিলি। এই বাগানের মালিক আমি আমার বাগানের সামনে আমু, এতে সাহসের কি আছে? আপনি এখন এই মুহূর্তে আমার জমির থেকে ভাগেন। কি কইলি তুই? এই বাগান থেকে আমি চলে যাবো? এমন কি করছিস? তোর কামতে ঢুকে নাই? আর একটা কথা না কই এন থেকে জাগা, কিন্তু বাগানের মধ্যে তোর পুঁতে হয়ে যাবো। শেষবারের মতো কইতাছি চাচা, আমার বাগানের দখল ছাইরা দেন, তাহলে কিন্তু খুব খারাপ হইব। কি খারাপ হয়ে যাবে? এই বলো, এই দাদা কি করবি তুই? তুই কি করবি? একবার জানি মারা গেলাম। বাবা বাবা বাবা, স্বীকার করছি, ভুল করছি, বড়াই করছি, মাফ করে দেবো বাবাজি। তুই আমার চাচা, তুই থাকবি আমার বাবার জায়গায়। আমার বাপ মারা যাওয়ার আগে তোর হাতে আমার তুলে দিয়ে গেছে, তাহলে তুই আমার দেখে শুনে রাখতে পারোস, আমার দায়িত্ব নিতে পারোস, তা তো করস। তাই দিনের পর দিন তুই আমার অত্যাচার করছস, আমার সব কিছু দখল করছস, তুই আমার উপরে অনেক অত্যাচার করছস। তোর আজকে জানি মেরে ফেলাম, আমি একদম জানি মেরে ফেলাম। আমি এখন এই বাগানের দখল ছেড়ে দিলাম। কি ব্যাপার? একটু আগে দেখলাম নামাজ পড়লা, এখন আবার তাসবিহ পড়তেছো, ঘটনা কি? কখনো তো তোমারে নামাজ পড়তে দেখি নাই। এটাই তো ভুল করছি শেফালি। নামাজ পড়ার বয়স হওয়ার পর থেকে নিয়মিত নামাজ পড়া উচিত ছিল, আল্লাহর ইবাদত করা উচিত ছিল, কিন্তু দুনিয়ার মুহে পড়া সব ভুলে গেছি। আমি তো আর বেশি দিন বাঁচুম না, তাই যেই কদিন বাঁচুম নামাজ পড়া আল্লাহর কাছে মাপ চামো। বিশ্বাস করো, তোমার মধ্যে এই পরিবর্তন দেখে আমার যে কি ভালো লাগতেছে। আরো বেশি ভালো লাগতো তুমি যদি সারা জীবন আমার সাথে বাইচা থাকতে পারতা। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, অর্থাৎ প্রত্যেকটা প্রাণীর এই মৃত্যু স্বাদ গ্রহণ করতে হইব। আল্লাহ আমাদের সবাইরই একটা নির্দিষ্ট হায়াত এই দুনিয়াতে পাঠাইছে। হায়াত শেষ হয়ে গেলে আল্লাহর কাছে ফিরে যেতে হবে।
তুমি আবার কথা দাও, তুমি এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বা। আচ্ছা ঠিক আছে, এখন থেকে আমিও 5 ওয়াক্ত নামাজ পড়ব। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। আমিনা, ভাইজান ডাকছো? হ্যাঁ তুই কালকে সকালবেলা কাপড় চোপড় সব গুছায় তোর শ্বশুর বাড়িতে যাবি। ভাইজান ওরা তো যৌতুক চাইছিল, তুমি কি যৌতুকের টাকা জোগাড় করছো? সেটা আমি বুঝুম, তোরে যাইতে কইছি কালকে সকালবেলা তুই যাবি। আচ্ছা ঠিক আছে ভাইজান। এই খারাও, এই বাড়ির মধ্যে তো একদম হনহন করে ঢুকে পড়তাছ। তোমার ভাইয়ের কাছ থেকে যে 1 লাখ টাকা আনার কথা ছিল, আনছো? না আম্মা, কোনো টাকা আনি নাই। এই তোর কত বড় সাহস, তুমি টাকা ছাড়া আমার বাড়িতে ঢুকতাছ কেন? আপনার পোলা টাকারে বিয়া করে নাই, আমারে বিয়া করছে। আর এইটা আমার স্বামীর বাড়ি, এই বাড়িতে ঢোকার অধিকার আমার আছে। খবরদার হারামজাদি, কথাবার্তা হুশ করে কবি। কার সাথে কথা কইতেছিস তুই? ফকিন্নির বাচ্চা কোনানকার, তোরে মাত্র 1 লাখ টাকা আনতে কইছি তোর ভার কাছ থেকে, তুই সেই টাকাটা নিয়ে আসতে পারস নাই। আমি তোরে সাফ সাফ কইতাছি, তুই যদি টাকা না আনতে পারস তোর লগে আমি সংসার করব না, তোরে আমি তালাক দিমু। যৌতুক দেওয়া আর নেওয়া দুইটাই সমান অপরাধ। আমি শিক্ষিত মাইয়া, আমি কোনোভাবে এই অপরাধ করতে পারবো না। আমি আমার ভাইয়ের থাইকা যৌতুকের লাগে 1 টাকাও আনতে পারবো না। আরে বাবা, তুমি যৌতুক আনতে পারবে না, আবার আমার পোড়া লাগাইছো সংসার করতে। এই তুই আরে তালাক দে, তোর সংসার করো না, আমি ছুটাইতাছি। খারা, তুমি ঠিকই কইছো, তুমি ঠিকই কইছো, ওর লগে আমি সংসার করব না। ওরে এখন এই মুহূর্তে আমি তালাক দিমু, 1 তালাক। হারামির বাচ্চা, আমার বোন তোরে ভালোবাসা বিয়ে করছে, আর তুই সামান্য করে টাকার জন্য আমার বোনের তালাক দিতে চাস? যৌতুকের লোভে আমার বোনের গায়ে হাত তুলছস, তোর আজকে আমি জানি মেরে ফেলাম। ভাইজান ভাইজান ভাইজান, আমার আসলে কোনো দোষ নাই ভাইজান, আমি একটু অলস প্রকৃতির মানুষ তো, কাজকর্ম করতে চাই না। আমার মা কয় কি, তুই যেহেতু অলস কাজ করবি না, তাহলে যা তোর শ্বশুর বাড়িতে যৌতুক নিয়ে। বার বুদ্ধিতে আমি আপনার কাছে যৌতুক চাইছি, আমারে নষ্ট করছে মহিলা। ও ডাইনির বাচ্চা ডাইনি, তুই তাহলে আসল ঘষিনি বেগম, তোর আজকে আমি জানি মেরে ফেলাম। দেখো আব্বা এসে তোমার দেখ। আসসালামু আলাইকুম আপা, বসেন। আমি চিন্তা করে দেখলাম আমি আসলে ভুল করছি, জামাই বাবাজির সাথে অন্যায় করছি। জামাই বাবাজি, তোমাকে আমি আমার মেয়ের জামাই হিসেবে মাইনে নিলাম, তুমি আমার ক্ষমা করে দাও। আমি তো কোনোদিন আমার বাড়িতে তোমরা যাইতে দেই নাই, আজকে আমি নিজে তোমরা দাওয়াত দিলাম। তুমি আর শেফালি কালকে সকালে আমগো বাড়িতে যাবা। না আব্বা, এখন আর আপনার বাড়িতে আমি যাইতে পারব না, আমার হাতে সময় কম তো, অনেক হিসাব নিকাশ বাকি আছে। জুতার মালা বানাইতে কইছিলাম, বানাইছস? বিয়ারব, এলাকার চুরি চারি করতে করতে অতিষ্ঠ করে ফেলাইছস। এই লালু চেয়ারম্যান মরে গেছে নাকি? লাস্ট পর্যন্ত তুই মুরগি চুরিতে লাগছস। আজকে তোর কঠিন শাস্তি হবে। এই জুতার মালা তোর গলায় পরা, সারা এলাকা ঘুরামো আর এলাকার থেকে বের করে দিব। আজকে আপনারও বিচার হবো চেয়ারম্যান সাহেব। কি কর সত্তার? বাংলা কথা বোঝেন না? আজকে আপনারও বিচার হইব। এই বেয়াদবের বেয়াদব, কথাবার্তা সাবধানে কইবি। আমি কি করছি? আপনি একটা ঘুষখোর, আপনি রিলিফের চাইল চোর, আপনি একটা নেশাখোর, আপনি একটা চরিত্রহীন। এই চুপ! এই লালু চেয়ারম্যান নিয়ে কথা কওয়ার আগে 10 বার চিন্তা করবি। তুই আমার উল্টা পাল্টা কথা কস, একদম জড়িত নয়। ডাক্তার আমারে কইছে আমি বেশি দিন বাঁচব না, আমি তোর মরে যাবো, তোরে হয়ে মরু। সবার সামনে স্বীকার কর, আমি ঘুষ খাই। সরকার যে প্রত্যেক বছর গরিব দুঃখী মানুষের রিলিফের চাইল দেয়, সেই চাইল কই যায়? এগুলো আমি গরিব না দিয়া চুরি করে বেচে ফেলাই। আমি তো সব স্বীকার করছি ডাক্তার, এখন আমার ছেড়ে দে, মাফ করে দাও। গ্রামবাসীরা, এখন তার কি ছাইরা দেওয়া উচিত হইব? অসম্ভব, তার জীবনও ছাড়া দেওয়া যাবো না। এই লোক প্রত্যেকটা দিন আমার বউরে বিরক্ত করে। আমি বিচার চাইতে আওয়াতে আমার উল্টা চোর বানাইছে। আমার এই জুতার মালা পরা পুরো এলাকা ঘুরাইতে চাইছে। এখন সাত্তার ভাই এই জুতার মালা পরায়া এই এলাকায় তারা ঘুরাই চইব। কি করেন আপনারা? ভাই 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 ভাই, এই কাজটা করিস না ভাই, এই কাজটা করিস না, আমার মান সম্মান থাকবো না। এমপি সাহেব যদি জানে তাহলে আমার চেয়ারম্যানই পদটাও থাকবো না। আমার মাফ করে দে, আমার আর বেজ্জিত করিস না ভাই। তোর কোনো মাফ নাই। এই হানিফ, এই জুতার মালা এই চোর চেয়ারম্যানের গলায় পরায়া পুরো এলাকা ঘুরা। আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। দেখি তো আপনার শরীর কেমন এখন? দেখতে হবে না, বিশ্বাস করেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, কারণ আমার সহজ সরল পায়া বোকা পায়া আমার সাথে যারা অন্যায় করছে তাদের সবাই আমি উচিত শিক্ষা দিচ্ছি। বাহ, আপনি সাহসী হয়েছেন, প্রতিবাদী হয়েছেন শুনে আমি খুব খুশি হইলাম। এবার আপনার একটা সত্যি কথা বলতেছি, আপনার শরীরে আসলে কোনো রোগই নাই, আপনি সম্পূর্ণ সুস্থ একটা মানুষ। আমার শরীরে কোনো রোগ নাই মানে? আমি ডাক্তার সাহেবরে বলছিলাম এই কথা বলতে। মানুষ তোমার উপর অত্যাচার করে, অন্যায় করে, তবুও তুমি ভয়ে কিছুই করতে পারতা না। তুমি জিন্দা লাশ হয়ে বাইচা আছিলা। শেফালি, তোমার ধন্যবাদ। তুমি এই কাজটা না করলে আমার মনে হয় না আমার ভিতরে এই পরিবর্তনটা আসতো। আমি এটাও বুঝছি মানুষের জীবনের প্রত্যেকটা দিন এমন ভাবে কাটানো উচিত যাতে মনে হয় ওইটাই তার জীবনের শেষ দিন।